বাবা, যেটা শুধুমাত্র একটি শব্দ নয়। বাবা মানে বিশাল এক নির্ভরতার আকাশ এবং নিরাপত্তার চাদর। পৃথিবীর আলো দেখার পর থেকে যে মানুষটা আমাদেরকে সবসময় বটবৃক্ষের ছায়া হয়ে আগলে রাখে, সেই হলো আমাদের বাবা। আমাদের চোখের সামনে ঘুরে বেড়ানো হাজারো জীবনযোদ্ধার নাম হলো বাবা। এমনই এক বাবা নামক জীবনযোদ্ধার গল্প বলবো আজ, যে কিনা তার ক্যান্সারে আক্রান্ত ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য এই কলুষিত সমাজের প্রতিটি জায়গাতে লড়াই করে গিয়েছিল। এই সমাজে দরিদ্র মানুষের বেঁচে থাকাটা যে কতটা কষ্টের, আর তাদের জীবনের গল্পগুলো যে কতটা নির্মম, সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক এক অসহায় বাবার জীবনযুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চীনের একটি ছোট্ট গ্রামে। আর এই গ্রামটি ছিল শহর থেকে অনেক দূরে অবস্থিত। এই গ্রামের বেশিরভাগ মানুষই হলো দরিদ্র। তো এই গ্রামটির অনেক ছোট্ট একটি বাড়িতে একজন বাবা তার 5 বছরের মেয়েকে নিয়ে বসবাস করে। এই মেয়েটির নাম হলো জ্যাং, আর তার বাবার নাম ডক্সু। জ্যাংয়ের মা ছিল না, তাই জ্যাংয়ের কাছে তার বাবাই ছিল সবকিছু। জ্যাং তার বাবাকে অনেক ভালোবাসে, আর তার বাবা ডক্সু তো তাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারে না। কিন্তু তারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না, যার ফলে তারা অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করত। তবে জ্যাং ছিল অনেক বুদ্ধিমতী। যদিও তার বয়স অনেক কম, কিন্তু সে তার বাবার সমস্ত পরিস্থিতি বোঝে। এমনকি সে তার বাবার সঙ্গে ঘরের সমস্ত কাজ করে। আর যদি কোনোদিন তাদের ঘরে অল্প খাবার থাকে, তখন জ্যাং না খেয়ে তার বাবার জন্য রেখে দেয়, যাতে করে তার বাবা সারাদিন কাজ করে এসে একটু পেট ভরে খাবার খেতে পারে। তবে ডক্সু তার মেয়ের চালাকি সব সময় ধরে ফেলত, আর সে বাড়িতে ফিরে নিজের হাতেই তার মেয়েকে খাইয়ে দিত। ডক্সু আসলে তার বাড়িতে বসে বেত দিয়ে কিছু জিনিস তৈরি করে, আর সেই বেতের তৈরি জিনিসগুলোকে সে প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করে। তবে এতে করে তার যতটুকু আয় হতো, সেটা দিয়ে একটি সংসার চালানো অনেক কষ্টকর ছিল। তারপরও তারা কোনো মতে তাদের জীবনযাপন করত। এদিকে তাদের বাড়িটি অনেক পুরনো ছিল, যার ফলে বাড়িটির বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। এমনকি বাহিরে যখন বৃষ্টি হতো, তখন তাদের বাড়ির চাল দিয়ে বৃষ্টির পানি ঘরের মধ্যে প্রবেশ করত। এদিকে ডক্সু অনেক কষ্ট করে তার মেয়েকে একটি স্কুলে পড়াতো। ডক্সু তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যে তার মেয়ে একদিন অনেক বড় হবে, আর সে তার সংসারের সমস্ত অভাব অনটন দূর করে দেবে। তখন আর তাদের কোনো কষ্ট থাকবে না। তারা বাবা মেয়ে মিলে অনেক সুখে শান্তিতে জীবন কাটাবে। আর জ্যাংও সবসময় তার বাবার স্বপ্নগুলো পূরণ করতে চায়, কারণ সে তো জানে যে তার বাবা তাকে ভালো রাখার জন্য কতটা কষ্ট করে। এদিকে জ্যাং যে স্কুলটিতে পড়তো, সেটা তাদের বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত ছিল, আর তার স্কুল শুরু হতো একদম ভোরবেলায়। তাই জ্যাং প্রতিদিন ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে যেত। এরপর সে স্কুলের জন্য রেডি হয়ে ভাত খেয়ে আবার তার জন্য টিফিন রেডি করত। তারপর সে ঘরে সবকিছু গুছিয়ে রাখত, যাতে করে তার বাবা ঘুম থেকে উঠেই বাজারে চলে যেতে পারে। আসলে তার বাবা ডক্সু সারা রাত জেগে বেতে সেই জিনিসগুলো তৈরি করে, তাই জ্যাং তাকে এত সকালে ঘুম থেকে উঠতে দিত না। তো জ্যাং তখন তার সমস্ত কাজ শেষ করে একটি টর্চ লাইট হাতে নিয়ে তার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেই সময় চারিদিকে একদম অন্ধকার থাকে, কিন্তু জ্যাং ছিল অনেক সাহসী মেয়ে। সে পায়ে হেঁটেই এতটা দূরের পথ পাড়ি দিয়ে একদম ভোর হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে যায়। প্রতিদিন জ্যাংয়ের এতটা কষ্ট করে স্কুলে আসতে হতো, কিন্তু তারপরও সে কোনোদিন স্কুল মিস করে না। আসলে জ্যাং তার জীবনে অনেক বড় হতে চায়, তাই সে খুব মনোযোগ সহকারে পড়ালেখা করে, যার ফলে জ্যাং ছিল তাদের ক্লাসের সবচাইতে ভালো ছাত্রী। তবে তার ক্লাসের কেউই তার সঙ্গে মিশতে চাইত না। এমনকি তারা জ্যাংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করত, কারণ তারা প্রায় সবাই ছিল ধনী পরিবারের, আর জ্যাং ছিল একজন গরিব বাবার সন্তান। তবে জ্যাং এতে খুব একটা পাত্তা দিত না। সে তার মতো করে ক্লাস করত। এমনকি সে প্রতিদিন ক্লাসের সবকিছু নিজ হাতে পরিষ্কার করত। তো টিফিন টাইমে জ্যাং যখন বাহিরে খেলতে আসতো, তখন ক্লাসের সহপাঠীদের উপর তার চোখ পড়ত। তার সহপাঠীরা প্রতিদিন নতুন নতুন জামা, জুতা, ব্যান্ড এগুলো পরে স্কুলে আসতো। এসব দেখে মাঝে মাঝে জ্যাংয়েরও অনেক ইচ্ছে হয় যে সেও তাদের মতো একটি ব্যান্ড তার মাথায় পরবে।
কিন্তু জ্যাং তার বাবার আর্থিক অবস্থার কথা চিন্তা করে মুখ ফুটে কখনো তার কাছে কিছু চায় না। তো একদিন যখন জ্যাং তার ক্লাসে বসে টিফিন খেতে যাচ্ছিল, ঠিক তখনই তার ক্লাসের একটি দুষ্টু বাচ্চা ইচ্ছে করে বেঞ্চ থেকে জ্যাংয়ের টিফিন মাটিতে ফেলে দেয়। জ্যাং এতে প্রচন্ড কষ্ট পায়, কারণ এই খাবারটুকু খেয়েই তাকে সারা দিন পার করতে হয়। তাই জ্যাং চাইলেও এখন এই খাবারগুলোকে ফেলে দিতে পারবে না, যার কারণে সে সেখানে অনেক কান্না করে। আর সে কাঁদতে কাঁদতেই খাবারগুলোকে আবারও তার বক্সে তুলে নেয়। এরপর স্কুল শেষ করে জ্যাং যখন বাড়িতে ফিরে আসে, তখন খাওয়ার সময় সে দেখতে পায় যে স্কুলে যাওয়ার সময় সে হাঁড়িতে যতগুলো ভাত দেখেছিল এখনো ঠিক ততগুলোই ভাত আছে, অর্থাৎ ডক্সো সারাদিন না খেয়েছিল। ডক্সো তখন তার মেয়েকে সমস্ত খাবার খেতে দেয়, আর সে তাকে বলে যে কিছুক্ষণ আগেই সে পেট ভরে খেয়েছে। কিন্তু জ্যাং তার বাবার চোখ দেখেই বুঝতে পারে যে তার বাবা তাকে মিথ্যে বলছে। জ্যাং তখন তার বাবাকে বলে, তুমি আমাকে মিথ্যে বলছো তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি না খেলে আমিও খাবো না। প্রথমে তুমি খাও, তারপর আমি খাবো। ডক্সো এতে অনেক খুশি হয়, আর সে মনে মনে চিন্তা করে এই পৃথিবীতে তার আর কেউ না থাকুক, অন্তত মায়ের মতো তার একটি ছোট্ট মেয়ে আছে যে কিনা সবসময় তার খেয়াল রাখে। এভাবেই তারা বাবা মেয়ে একে অপরের আশা ভরসা ছিল। তো সেদিন রাতের বেলা তাদের গ্রামে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, যার ফলে টিনের ছিদ্র দিয়ে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করে। জ্যাং তখন সেই পানি পড়ার স্থানে একটি বাটি রাখে, আর সে দেখতে পায় আগের তুলনায় তাদের ঘরে এখন আরো বেশি পানি পড়ছে। তখন সে তার বাবাকে বলে, বাবা, টিনের চালে এখন মনে হয় আগের তুলনায় অনেক বেশি ছিদ্র হয়ে গিয়েছে। তখন ডক্সো তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না মা, এই কয়েকদিন আমি বাজারে আপেল বিক্রি করব, আর সেখান থেকে যেই টাকাগুলো পাবো সেটা দিয়ে আমরা আমাদের পুরো ঘর ঠিক করে নেব। জ্যাং এতে অনেক খুশি হয়ে যায়। তো কিছুদিন পর জ্যাংয়ের স্কুল ছুটি ছিল, তাই জ্যাং সেদিন তার বাবার সঙ্গে বাজারে আসে, আর আপেল বিক্রি করতে সে তার বাবাকে সাহায্য করে। কিন্তু তারা বাবা মেয়ে দুজন রাস্তার দুই প্রান্তে বসেছিল, যাতে করে আজ তাদের একটু বেশি বিক্রি হয় আর তারা তাড়াতাড়ি করে তাদের ঘর মেরামত করতে পারে। তো কিছুক্ষণ পর সেখানে একটি কারে করে একজন ধনী মহিলা জ্যাংয়ের কাছে আপেল কিনতে আসে। সে জ্যাংকে তার জন্য 1 কেজি আপেল দিতে বলে। জ্যাং তখন খুশি মনে খুব সুন্দর সুন্দর কয়েকটি আপেল তার দাড়িপাল্লাতে ওঠাতে থাকে, কিন্তু সে যেহেতু ছোট মানুষ ছিল তাই সে দাড়িপাল্লার ব্যালেন্স হারিয়ে ফেলে, যার ফলে সেটা ভুলবশত মহিলাটির গালে লেগে যায়। তাই মহিলাটি অনেক রেগে গিয়ে জ্যাংয়ের গালে অনেক জোরে একটি থাপ্পড় মারে। এদিকে জ্যাংয়ের বাবা ডক্সো এটা দেখতে পায়, আর সে সঙ্গে সঙ্গেই দৌড়ে সেখানে চলে যায়। ডক্সো আসলে মহিলাটিকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই মহিলাটি সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাং প্রচন্ড আঘাত পেয়েছিল, যার ফলে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। ডক্সো এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তার মেয়ের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। ডক্সো তখন জ্যাংকে বলে, তুমি অনেক ব্যথা পেয়েছো তাই না মা? কিন্তু জ্যাং তাকে বলে, না বাবা, উনি আমাকে অনেক আস্তে মেরেছে। এদিকে জ্যাংয়ের নাক দিয়ে রক্ত পড়ার কারণে সঙ্গে সঙ্গেই ডক্সো তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর এখানে জ্যাংয়ের নাক পরিষ্কার করে হালকা কিছু মেডিসিন দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। তো জ্যাং তার বাড়িতে মন খারাপ করে বসেছিল। ডক্সো তখন খাবার খাওয়ার জন্য জ্যাংকে তার কাছে ডাকে। জ্যাং তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, তোমার কি মনে হয় লাঠি দিয়ে গালে আঘাত লাগলে অনেক ব্যথা হয় তাই না? আমি আজকে সেই আন্টিকে অনেক ব্যথা দিয়েছি, কিন্তু ডক্সো তাকে বলে, তুমি এটা ইচ্ছে করে করনি, এটা ভুল করে হয়ে গিয়েছে। তাছাড়া সেও তো তোমাকে আঘাত করেছে, তাই এ বিষয় নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু জ্যাং বলে, না বাবা, সে তো আমাকে আগে ব্যথা দেয়নি, বরং আমি তাকে অনেক জোরে ব্যথা দিয়ে ফেলেছি। যদি কখনো আবার আমার আন্টির সঙ্গে দেখা হয় তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। আসলে জ্যাং তার ভুলের জন্য অনেক অনুতপ্ত হচ্ছিল, কিন্তু ডক্সো তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো ভুল করেনি। তো পরের দিন সকালে জ্যাং যখন তার মুখ ধুতে যায় তখন তার নাক দিয়ে আবারও রক্ত পড়ছিল, কিন্তু এ ব্যাপারে জ্যাং তার বাবাকে কিছু বলে না, কারণ এতে তার বাবা দুশ্চিন্তা করবে। তাই জ্যাং হাত মুখ ধুয়ে স্বাভাবিক হয়ে তার স্কুলের হোমওয়ার্ক করতে বসে, কিন্তু ঠিক তখনই তার নাক থেকে আবারও রক্ত পড়তে থাকে। এরপর ডক্সো যখন বাজার থেকে বাড়িতে ফিরে আসে তখন সে তার মেয়ের নাকে আবারও রক্ত দেখতে পায়। ডক্সো এতে অনেক ঘাবড়ে
হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে জ্যাংকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তখন জ্যাংয়ের শরীর চেক করে দেখতে পায় যে তার পুরো শরীরে ছোট ছোট দাগ হয়েছে। ডক্টর এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ এটা মোটেও কোনো ভালো লক্ষণ ছিল না। তাই ডক্টর তখন ডক্সুকে বলে, আপনি আপনার মেয়েকে তাড়াতাড়ি করে শহরের হসপিটালে নিয়ে যান, সেখানে পরীক্ষা করার পর বোঝা যাবে যে তার আসলে কি হয়েছে। ডক্সু তখন সেখানে আর দেরি না করে জ্যাংকে নিয়ে সোজা শহরের হাসপাতালে চলে যায়। এরপর ডক্সু ট্রিটমেন্টের জন্য প্রথমে হসপিটালের কাউন্টারে টিকিট কাটতে যায়, আর লাইনে দাঁড়িয়ে থেকে ডক্সু দেখতে পায় যে জ্যাংয়ের নাক দিয়ে এখন আরও বেশি রক্ত পড়ছে। মেয়ের এমন অবস্থা দেখে ডক্সু অনেক চিন্তিত হয়ে পড়ে। এমন সময় সেখানে মিস লিয়া নামক একজন মেয়ে আসে, আর আজকে এই হসপিটালে লিয়ার কাজ করার প্রথম দিন ছিল। তো লিয়া এখানে জ্যাংকে দেখে তাড়াতাড়ি করে তার কাছে আসে, কারণ জ্যাংয়ের নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়ছিল। লিয়া তখন জ্যাংয়ের কাছে জানতে চায় যে তার সঙ্গে এখানে কে এসেছে। জ্যাং তখন ইশারার মাধ্যমে তার বাবাকে দেখিয়ে দেয়। এরপর লিয়া ডক্সুকে জ্যাংকে নিয়ে তার সঙ্গে আসতে বলে। লিয়া তখন তাড়াতাড়ি করে জ্যাংকে ইমার্জেন্সি সেকশনে নিয়ে যায়, আর ডক্টর এখানে জ্যাংয়ের সমস্ত ধরনের পরীক্ষা করে। তো পরীক্ষা করে দেখা যায় জ্যাংয়ের কোনো সাধারণ রোগ নয়, বরং তার শরীরে ব্লাড ক্যান্সারের মতো ভয়ানক রোগ বাসা বেঁধেছে। তাই তার শরীরে সেই ছোট ছোট দাগগুলো দেখা দিয়েছে, আর এটা হলো ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। একথা জানতে পেরে ডক্সুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ডক্টর তখন ডক্সুকে বলে যে জ্যাংকে এখন হসপিটালেই রাখতে হবে, তা না হলে যে কোনো সময় তার বড় ধরনের বিপদ ঘটতে পারে। এমনকি ডক্টর এখানে আরও জানায় জ্যাংয়ের ট্রিটমেন্টের জন্য প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু 3 লক্ষ তো দূরের কথা, ডক্সুর পক্ষে তো 3000 টাকাও জোগাড় করা সম্ভব নয়। ডক্টর তখন ডক্সুকে বলে, আপনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করুন, কারণ জ্যাংয়ের শরীরে যেই কন্ডিশন, সঠিক সময়ে তার ট্রিটমেন্ট না হলে তাকে আর বাঁচানো যাবে না। একথা শুনে ডক্সু অনেক ভেঙে পড়ে, কারণ এই মেয়েটা ছাড়া তো তার আর পৃথিবীতে কেউ নেই। যদি তার কিছু হয়ে যায় তাহলে সে কিভাবে বাঁচবে? তাই যেভাবেই হোক তাকে 3 লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে। রাস্তার কিনারায় বসে ডক্সু এসব কথাই চিন্তা করছিল। এরপর ডক্সু চিহু নামের একটি মেয়েকে ফোন করে, আর সে তাকে জ্যাংয়ের ব্লাড ক্যান্সারের কথা জানায়। চিহু আসলে তার বড় বোন, যে কিনা তাদের গ্রাম থেকে অনেক দূরের একটি গ্রামে থাকে। চিহু তখন জ্যাংয়ের অসুস্থতার খবর শুনে সোজা হসপিটালে চলে আসে। ডক্সু আসলে কিছুদিন চিহুকে জ্যাংয়ের সঙ্গে থাকতে বলেছে, যাতে করে সে জ্যাংয়ের খেয়াল রাখতে পারে, আর এদিকে ডক্সু জ্যাংয়ের ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারে। চিহু আসলে জ্যাংকে অনেক ভালোবাসে, আর এই কারণেই ডক্সু চিহুকে তার মেয়ের দেখাশোনার দায়িত্ব দিয়েছে। এরপর ডক্সু টাকার ব্যবস্থা করার জন্য প্রথমেই তার গ্রামে ফিরে যায়, আর ডক্সু তখন তার একজন বন্ধুর বাড়িতে আসে। তার বন্ধুর নাম ছিল ইয়ংসি। এরপর ডক্সু কাঁদতে কাঁদতে ইয়ংসিকে বলে, আমার মেয়েটাকে হয়তো আমি বাঁচাতে পারবো না। এইটুকু বাচ্চার শরীরে কখন যে ব্লাড ক্যান্সারের মতো ভয়ানক রোগ বাসা বেঁধেছে, আমি বাবা হয়ে সেটা কখনো টেরই পাইনি। আমার মেয়েটাকে বাঁচানোর জন্য এখন 3 লাখ টাকার প্রয়োজন। তুমিই বলো, আমার মতো মানুষের পক্ষে কি এত টাকা জোগাড় করা সম্ভব? ইয়ংসি তখন ডক্সুকে সান্ত্বনা দেয়। সে বলে, তুমি কোনো চিন্তা করো না বন্ধু, দেখবে কোনো না কোনো ভাবে সব টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর ইয়ংসির কাছে যত টাকা ছিল সে তার সমস্ত টাকা ডক্সুকে দিয়ে দেয়। ডক্সু এতে অনেক খুশি হয়। এরপর ডক্সু তাদের গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য চায়। তবে গ্রামের কোনো মানুষই ডক্সুকে খালি হাতে ফেরায়নি। তারা যে যতটুকু পেরেছে ডক্সুকে সাহায্য করার চেষ্টা করেছে। তো এভাবে করে ডক্সু প্রায় 10,000 টাকার মতো জোগাড় করতে পারে, যেটা 3 লাখ টাকার কাছে কিছুই ছিল না। ডক্সু তখন তাদের গ্রামের সবচাইতে ধনী ব্যক্তির কাছে যায়, আর এই ব্যক্তির নাম ছিল দাসং। তো দাসং এখানে তার কয়েকজন বন্ধুর সঙ্গে তাস খেলতে ব্যস্ত ছিল। ডক্সু তখন সেখানে গিয়ে দাসং এর কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু দাসং এখানে তাকে কিছু বলার আগেই তার একজন বন্ধু বলে, এমন সিরিয়াস মুহূর্তে আমাদেরকে তুমি ডিস্টার্ব করো না তো, তোমার জন্য এখন আমরা হেরে যাব। কোথা থেকে যে এসব ভিক্ষুকরা এখানে চলে আসে সেটাই আমার মাথায় ঢোকে না। একথা শুনে ডক্সু অনেক কষ্ট পায়,
কিন্তু তারপরও সে একটু সাহায্যের আশায় সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর দাসাং তাকে বলে, আমি আমার সমস্ত টাকা একটি নতুন বিজনেসে খরচ করে ফেলেছি, আমার কাছে এখন কোনো টাকা নেই, তুমি এখন যেতে পারো। তাই বাধ্য হয়ে ডক্সুকে সেখান থেকে চলে যেতে হয়। তবে রাস্তায় এসে ডক্সু প্রচণ্ড কাঁদে। ডক্সু আসলে এখানে অনেক আশা নিয়ে এসেছিল। সে ভেবেছিল যে দাসংয়ের মতো ধনী মানুষ হয়তো তাকে একটু সাহায্য করবে। ডক্সু তখন নিরাশ হয়ে আবারও তার বন্ধু ইয়ংসির বাড়িতে যায়। ইয়ংসি তখন তাকে জিজ্ঞাসা করে, দাসং কি তোমাকে টাকা দিয়েছে? ডক্সু বলে, তুমি তো জানোই যে ধনী মানুষেরা কখনো গরিবদেরকে সাহায্য করতে চায় না, তাই আমি এবার আমার বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইয়ংসি তাকে বলে, তোমার বাড়ি বিক্রি করলেও তো চিকিৎসার অর্ধেক টাকাও হবে না, আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে। অন্যদিকে আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাংয়ের পাশের বেডে জিয়া নামক একজন মেয়ে ছিল, আর জ্যাং এবং জিয়া দুজনেই একই রোগে আক্রান্ত। তো তাদের হসপিটালে আজকে একজন পেইন্টার এসেছে। সে আসলে এই সমস্ত বাচ্চাদের ছবি আঁকে, এমনকি সে তাদের পছন্দ মতো ছবি এঁকে দেয়, যাতে করে কিছু সময়ের জন্য হলেও সেই বাচ্চাগুলোর মনে একটু আনন্দ দিতে পারে। তো এই পেইন্টার এখানেই বসে জ্যাংয়ের ছবি আঁকছিল। জ্যাং তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আঙ্কেল, এই ছবিগুলো এঁকে আপনার কি লাভ? তখন সেই পেইন্টার তাকে বলে, এটা হলো আমার পেশা, এগুলো বিক্রি করে আমি টাকা উপার্জন করি। জ্যাং বলে, কত টাকা? সেই পেইন্টার বলে, অনেক টাকা। এরপর জ্যাং তার কাছে জানতে চায়, এই টাকাগুলো দিয়ে কি একটি ভাঙা ঘর ঠিক করা যাবে? তখন সেই পেইন্টার বলে, হ্যাঁ অবশ্যই, এমনকি তুমি চাইলে নতুন বাড়িও কিনতে পারবে। জ্যাং তখন সেই পেইন্টারের কাছে ড্রয়িং শিখতে চায়। পেইন্টার এতে অনেক খুশি হয়, আর সে জ্যাংকে তার কাছে থাকা জিনিসপত্রের মাধ্যমে সেখানে ড্রয়িং শেখাতে শুরু করে। অন্যদিকে আমরা ডক্সুকে দেখতে পাই। ডক্সু রাতের পর রাত না ঘুমিয়ে একের পর এক বেতে সেই জিনিসপত্রগুলো তৈরি করতে থাকে। এমনকি তার বাড়িতে বিক্রি করার মতো যতগুলো জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে সে সংগ্রহ করে। আর সকাল হলেই সে এসব কিছু নিয়ে বাজারে ছুটে যায়, যাতে করে এগুলো বিক্রি করে সে টাকা উপার্জন করতে পারে। তো ডক্সু এখানে এগুলো বিক্রির আশায় সারাদিন বসে থাকে, কিন্তু তার কাছে কোনো ক্রেতাই আসছিল না। ডক্সুর চোখে অশ্রু ছলছল করছিল। ডক্সু তখন কোনো উপায় না পেয়ে ক্রেতাদেরকে উদ্দেশ্য করে বলে, দয়া করে এই জিনিসগুলো আপনারা কিনে নিন, এই সব কিছু আপনাদেরকে কম দামেই দিয়ে দেব, আমার মেয়েটার চিকিৎসা করতে হবে। কিন্তু ডক্সুর এসব কথায় কারো কিছুই যায় আসে না। এরপর সন্ধেবেলায় ডক্সু জ্যাংকে দেখতে হসপিটালে আসে, আর জ্যাং তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর জ্যাং ডক্সুকে তার আঁকা একটি ড্রয়িং দেখায়, আর সে তাকে বলে, দেখো বাবা, একটা আঙ্কেল আমাকে ড্রয়িং শিখিয়েছে, আর আমি কিন্তু এটা নিজে নিজেই এঁকেছি। আর তুমি কি এটা জানো যে এই ড্রয়িংগুলোকে বাজারে বিক্রি করা যায়? আমি তো এখন ড্রয়িং শিখে গিয়েছি, তোমার আর কোনো চিন্তা নেই বাবা, আমি সুস্থ হয়ে এই ড্রয়িং বিক্রি করে তোমাকে এই ছবিটার মতো একটি বাড়ি করে দেব, আর সেই বাড়িতে থাকবো আমি আর তুমি। আর আমি সেই আঙ্কেলের কাছ থেকে শুনেছি যে ইটের তৈরি বাড়িতে নাকি বৃষ্টির পানি ঢোকে না, তাহলে তো আমাদের আর কোনো অসুবিধা হবে না, বরং বৃষ্টির সময় তখন তুমি আমাকে গল্প শোনাতে পারবে। আচ্ছা বাবা, আমি সুস্থ হব তো? জ্যাংয়ের কথা শুনে ডক্সুর বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে জ্যাংকে বলে, তুমি কোনো চিন্তা করো না মা, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে তোমার চিকিৎসা করব, আর তোমাকে সুস্থ করে আবারও বাড়িতে ফিরিয়ে নেব। তো পরের দিন সকালে ডক্সু একটি ব্যাংকের সামনে যায়, আর ঠিক তখনই সেই ব্যাংকের মধ্য থেকে একজন মহিলা অনেকগুলো টাকা নিয়ে বের হয়। ডক্সু আসলে আজ বাধ্য হয়ে ছিনতাই করার পরিকল্পনা করেছে, তাই ডক্সু তখন সেই মহিলার পিছু করতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ডক্সু যখন টাকাগুলো নিতে যায়, তখন তার বিবেক তাকে বাধা দেয়। এরপর থেকেই ডক্সু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে শুরু করে। সে যেখানেই একটু কাজের সন্ধান পেত, সঙ্গে সঙ্গেই সেখানে চলে যেত। যে তাকে যা করতে বলতো টাকার জন্য সে তাই করত। কিন্তু এতে করে ডক্সুর যেই টাকা আয় হচ্ছিল সেটা দিয়ে সে 5 বছরেও 3 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না। তাই বাধ্য হয়ে ডক্সু আবারও দাসংয়ের কাছে চলে যায়, আর এখানে এসে সে এবার কান্নায় ভেঙে পড়ে। সে বলে, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আপনার তো অনেক টাকা, আমি আপনার কাছে কিছু টাকা ভিক্ষা চাইছি, জ্যাংয়ের ট্রিটমেন্টের জন্য আমাকে কিছু টাকা ভিক্ষা দিন, আমি আপনাকে কথা দিচ্ছি একবার জ্যাংয়ের ট্রিটমেন্ট হয়ে যাক,
এরপর আমি আর জ্যাং আপনার সমস্ত টাকা শোধ করে দেব। দাসং তখন বলে, কি বললে তুমি? জ্যাং শোধ করবে আমার টাকা? ডক্সু তখন বলে, আপনি তো জানেন যে জ্যাং কতটা মেধাবী ছাত্রী, নিশ্চয়ই সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, আর তখন আমরা আপনার সমস্ত টাকা শোধ করে দেব। একথা শুনে দাসং বলে, তুমি এই সমস্ত ফালতু কথা বলে আমার মাথা নষ্ট করো না, আমার অনেক কাজ আছে, এখন যাও তো এখান থেকে। কিন্তু ডক্সু আজ কিছুতেই সেখান থেকে যাচ্ছিল না। তাই দাসং তখন কোনো উপায় না পেয়ে ডক্সুকে বলে, আমি কয়েক মাস আগে হং নামক একজন ব্যক্তিকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলাম, কিন্তু সে আমার টাকাটা পরিশোধ করছে না। আর হং হলো অনেক বড় একজন সন্ত্রাসী, তাই আমি তাকে কিছু বলতেও পারছি না। এখন তুমি যদি তার কাছ থেকে টাকাগুলো উসুল করতে পারো, তাহলে সেই সব টাকা তুমি নিয়ে নিও, আর আমাকে সেটা তোমার ফেরতও দিতে হবে না। একথা শুনে ডক্সু খুশিতে আত্মহারা হয়ে যায়। কি বলে সে দাসংকে ধন্যবাদ জানাবে, সে সেটার ভাষা খুঁজে পাচ্ছিল না। এদিকে এই সমস্ত কথা আড়াল থেকে দাসংয়ের ছেলে শুনছিল। আসলে তার ছেলে জিয়ান জ্যাংয়ের সঙ্গে একই ক্লাসে পড়ে, তাই তার জ্যাংয়ের জন্য অনেক খারাপ লাগে। অন্যদিকে ডক্সু তাড়াতাড়ি করে দাসংয়ের দেয়া অ্যাড্রেস নিয়ে হংয়ের কাছে চলে আসে। হংয়ের সঙ্গে এখানে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল। তো ডক্সু এখানে তাদেরকে বলে, দাসং আমাকে আপনার কাছে পাঠিয়েছে, সে নাকি আপনার কাছে 2 লক্ষ টাকা পায়। আপনি দয়া করে সেই টাকাগুলো আমাকে দিন। আমার মেয়েটা আমার জন্য হসপিটালে অপেক্ষা করছে, টাকার জন্য আমি তার চিকিৎসা করাতে পারছি না। কিন্তু হং বলে, আমি দাসং নামের কোনো ব্যক্তিকে চিনি না, ভালো চাইলে এখানে দাঁড়িয়ে না থেকে সোজা রাস্তায় বাড়িতে ফিরে যা। কিন্তু তারপরও ডক্সু তাদের কাছে অনুরোধ করতে থাকে, যার ফলে তারা ডক্সুকে মারতে শুরু করে। কিন্তু ডক্সু এখানে আঘাত পেয়েও তাদেরকে বলে, আপনারা আমাকে যত ইচ্ছে মারুন, কিন্তু তারপরও আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আর এই কথা শুনে তারা ডক্সুকে আরো মারতে শুরু করে। ডক্সু এতে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে ঠিকমতো হাঁটতে পারছিল না, কিন্তু তারপরও সে কোনো মতে উঠে দাঁড়িয়ে জ্যাংকে দেখার জন্য হসপিটালে আসে। তো জ্যাং তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জ্যাং দেখতে পায় যে তার বাবার মাথায় আঘাতের চিহ্ন। জ্যাং তখন এই চিহ্নের ব্যাপারে ডক্সুর কাছে জানতে চায়, কিন্তু ডক্সু বলে, এটা তেমন কিছু না মা, আমার সামান্য একটু অ্যালার্জি হয়েছে। এরপর জ্যাং ডক্সুকে তার আরো কিছু ড্রয়িং দেখাতে থাকে। কিন্তু হঠাৎ করেই জ্যাং দেখতে পায় যে তার বাবার হাতে অনেকগুলো ফোসকা পড়েছে। তবে ডক্সু তখন তার হাত লুকোনোর চেষ্টা করে, কিন্তু জ্যাং এতেই বুঝে যায় যে তার বাবা আসলে তার জন্য কতটা কষ্ট করছে। জ্যাং তখন তার বাবাকে জড়িয়ে ধরে। তো কিছুক্ষণ পর ডক্সুকে তার বোন চিহু এক সাইডে নিয়ে আসে। সে এখানে ডক্সুকে বলে, আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, এমনকি টাকার জন্য তুমিও অনেক কষ্ট করে যাচ্ছ, কিন্তু তুমিও এটা খুব ভালো করেই জানো যে তুমি যদি সারা জীবন খেটেও মরে যাও, তারপরও তুমি 3 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জ্যাংকে এখানে রেখে চলো আমরা পালিয়ে যাই। চিহুর কথা শুনে ডক্সু অনেক অবাক হয়ে যায়। সে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি বলছো? তখন চিহু বলে, আমরা যদি জ্যাংকে এখানে রেখে পালিয়ে যাই, তাহলে সে একজন বিয়ারিশ বাচ্চা হিসেবে গণ্য হবে, আর তখন দেখবে তারা এমনিতেই জ্যাংয়ের ট্রিটমেন্ট করবে। কিন্তু চিহুর কথা শুনে ডক্সু অনেক কষ্ট পায়, আর সে চিহুকে বলে, আমার মেয়ে বিয়ারিশ নয়, তার বাবা এখনো বেঁচে আছে, আর আমি যতদিন বেঁচে থাকবো কখনো আমি জ্যাংকে একা করতে পারবো না। এতে যদি আমার জীবনও চলে যায়, তাতেও আমার কিছু যায় আসে না। চিহু তখন এখানে কাঁদতে কাঁদতে তাকে বলে, তুমি হলে আমার একমাত্র ভাই, আর আমি তোমার এত কষ্ট সহ্য করতে পারছি না। তাছাড়া অন্যের সন্তানের জন্য তোমার কিসের এত মায়া? ডক্সু তখন বলে, তুমি এটা বলতে পারলে? আর এখানে আমরা জানতে পারি যে জ্যাং আসলে ডক্সুর নিজের মেয়ে নয়। আসলে আজ থেকে আরো 5 বছর আগে ডক্সু জ্যাংকে তাদের গ্রামের একটি জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিল। তখন ডক্সু কিন্তু জ্যাংকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করেও জ্যাংয়ের বাবা মায়ের কোনো সন্ধান পায় না। তাই ডক্সু তখন থেকেই জ্যাংকে তার সন্তানের মতোই লালন পালন করেছে। এমনকি সে জ্যাংকে এতটাই ভালোবেসেছে যে জ্যাংয়ের জন্য সে এখন পর্যন্ত বিয়ে করেনি, কারণ তার কাছে মনে হতো সে বিয়ে করলে হয়তো তার ওয়াইফ জ্যাংকে তার মতো করে নাও ভালোবাসতে পারে। এদিকে চিহু কিন্তু জ্যাংকে অনেক ভালোবাসে, কিন্তু সে তো এটা খুব ভালো করেই জানে যে তাদের পক্ষে কখনোই 3 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সে ডক্সুকে এই ধরনের কথা বলেছে। তো ডক্সু তখন তার মেয়ে জ্যাংয়ের কাছে যায়, আর জ্যাং এখানে তাকে বলে, বাবা, আমি আর এখানে থাকতে চাই না, আমি আমাদের বাড়িতে ফিরতে চাই, তুমি আমার জন্য আর কোনো কষ্ট করো না বাবা।
তোমার কষ্ট আমার সহ্য হয় না। চলো না, আমরা বাড়িতে ফিরে যাই। অন্তত যতদিন আমি বেঁচে আছি তোমার বুকে মাথা রেখে তো ঘুমোতে পারবো। অনেক হয়েছে, আমার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই, আমাকে মরে যেতে দাও। একথা বলেই জ্যাং তার বাবাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই এখানে প্রচণ্ড কাঁদছিল। এদিকে মিস লিয়া জ্যাং এবং তার বাবার কথা শুনছিল, তাই সেও এখানে তার চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর সেদিন ডক্সু কোনো এক দেয়ালে কিডনি বিক্রির একটি বিজ্ঞাপন দেখতে পায়, আর সেখানে একটি নাম্বার দেয়া ছিল। ডক্সু তখন সেই নাম্বারে ফোন দিয়ে তার একটি কিডনি বিক্রি করে দিতে চায়, কিন্তু সেখান থেকে তাকে জানানো হয় যে কিডনি বিক্রির জন্য প্রথমে তাকে 10,000 টাকা জমা দিতে হবে, আর একটি কিডনির বিনিময়ে তাকে 3 লক্ষ টাকা দেয়া হবে। তাই ডক্সু তখন সেই ব্যক্তির কাছে 10,000 টাকা জমা দেয়। তারপরও জ্যাং কিছুটা নিশ্চিন্ত হয় যে এখন অন্তত সে তার মেয়ের চিকিৎসা করতে পারবে। অন্যদিকে হসপিটালে জ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন হসপিটালে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা সঙ্গে সঙ্গেই ডক্সুকে খবর দেয়। এরপর তারা সবাই মিলে প্রায় সমস্ত জায়গাতে জ্যাংকে খুঁজতে থাকে। ডক্সু তো একদম চিন্তায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর তারা সবাই দেখতে পায় যে জ্যাং তার আঁকা কয়েকটি ড্রয়িং নিয়ে রাস্তার কিনারায় বসে আছে। আসলে সে এই ড্রয়িংগুলোকে বিক্রি করতে এসেছে, যাতে করে সে টাকা জোগাড় করে তার বাবাকে দিতে পারে, আর তার বাবা যেন আর কষ্ট না করে। এদিকে এই দৃশ্য দেখে হসপিটালের কেউই তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। ডক্সু তখন দৌড়ে জ্যাংয়ের কাছে আসে, আর সে জ্যাংকে বলে, আমাদের এখন টাকার আর কোনো প্রয়োজন নেই মা, আমি সব টাকার ব্যবস্থা করে এসেছি, এখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তুমি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তো পরের দিন সকালে ডক্সু সেই ব্যক্তির বাড়িতে যায় যার কাছে সে 10,000 টাকা জমা দিয়েছে। ডক্সু সেখানকার দরজায় অনেকবার নক করে, কিন্তু কেউ সেখানে দরজা খুলছিল না। তাই ডক্সু বাধ্য হয়ে সেই ব্যক্তির নাম্বারে ফোন করে, কিন্তু তার নাম্বার বন্ধ ছিল, অর্থাৎ সে ডক্সুকে ঠকিয়ে তার টাকাগুলো মেরে দিয়েছে। ডক্সু এতে একদম দিশেহারা হয়ে যায়। তার কাছে এখন টাকা জোগাড় করার আর কোনো রাস্তা ছিল না, আর জ্যাংও তখন বাড়িতে ফেরার জন্য অনেক বায়না ধরেছিল। তাই ডক্সু এবার বাধ্য হয়ে হসপিটাল থেকে জ্যাংকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথে জ্যাং তার বাবাকে বলে, বাবা, আমি তো কিছুদিনের মধ্যেই মারা যাব, কিন্তু আমার একটা ইচ্ছে আছে, আমি চাই খুব সুন্দর একটি হেয়ার ব্যান্ড পরে তোমার সঙ্গে একটি ছবি তুলতে। তাহলে আমি মারা গেলে যখন তোমার আমার কথা অনেক বেশি মনে পড়বে তখনই তুমি সেই ছবিটা দেখবে, তাহলে তোমার কাছে মনে হবে যে আমি তোমার পাশেই আছি। জ্যাংয়ের কথা শুনে ডক্সু এখানে প্রচন্ড কাঁদছিল। এরপর ডক্সু বাড়ি ফেরার আগে জ্যাংকে একটি স্টুডিওতে নিয়ে যায়, আর সে জ্যাংকে তার পছন্দ মতো একটি হেয়ার ব্যান্ড পরিয়ে একসঙ্গে ছবি তোলে। এরপর রাতের বেলা তারা যখন বিছানায় শুয়েছিল তখন জ্যাং তার বাবাকে বলে, বাবা, আমি যখন মারা যাব তখন তুমি আমাকে আমাদের বাড়ির পাশে থাকা উঁচু পাহাড়ে কবর দিও, তাহলে আমি প্রতিদিন তোমাকে দেখতে পাবো, আর তুমিও আমাকে দেখতে পাবে। ডক্সু তখন জ্যাংকে বলে, এখন অনেক রাত হয়েছে, তাই কথা না বলে এখন তুমি ঘুমাও। কিন্তু জ্যাংয়ের ঘুমিয়ে যাওয়ার পর ডক্সু সারা রাত বিছানায় শুয়ে কান্না করে। অন্যদিকে মিস লিয়া তার হুয়ান নামক একজন বান্ধবীকে ফোন করে, আর সে ছিল একজন রিপোর্টার। তো লিয়া এখানে কাঁদতে কাঁদতে হুয়ানকে জ্যাং এবং ডক্সুর সমস্ত ঘটনা খুলে বলে। আর পরের দিন সকালে সে হুয়ানকে নিয়ে জ্যাংদের বাড়িতে যায়, যাতে করে সে জ্যাংকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে পারে। তো হুয়ান এখানে এসে ডক্সুর কাছ থেকে তাদের সমস্ত ঘটনা শুনে, আর সবকিছু জানতে পেরে তার অনেক খারাপ লাগে। তাই পরের দিন সকালে হুয়ান ডক্সু এবং জ্যাংয়ের ঘটনা শহরের সব চাইতে বড় পত্রিকায় ছাপিয়ে দেয়, যার ফলে ঘটনাটি একদিনের মধ্যেই পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে জ্যাং এবং তার বাবার ঘটনা। এরপর বিভিন্ন নিউজ চ্যানেলগুলো জ্যাংয়ের ইন্টারভিউ নিতে আসে, এমনকি জ্যাংকে নিয়ে বিভিন্ন টক শোরও আয়োজন করা হয়। আর এই প্রত্যেকটি জায়গাতে দেশের সকল মানুষের কাছে জ্যাংকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়। এতে করে দেখা যায় শহরের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী জ্যাংয়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে যাচ্ছে। তাই জ্যাংকে আবারও তার বাড়ি থেকে হসপিটালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে নিউজ চ্যানেলগুলো তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছিল। তো একদিন যখন
নিউজে ডক্সু এবং তার মেয়েকে দেখানো হচ্ছিল, তখন হং নামের সেই গুন্ডা নিউজটি দেখতে পায়। আর জ্যাংয়ের ব্যাপারে সবকিছু জানতে পেরে সে অনেক অনুতপ্ত হয়। তাই সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য হসপিটালে গিয়ে জ্যাংয়ের জন্য অনেক টাকা দিয়ে আসে। অন্যদিকে দাসং এবং তার ছেলে নিউজটি দেখতে পায়, আর এই নিউজ দেখে তার ছেলে কান্নায় ভেঙে পড়ে। এমনকি সে তার বাবাকে জ্যাংকে সাহায্য করতে বলে। আর ছেলের কান্না দেখে দাসংয়েরও অনেক খারাপ লাগে, তাই সেও তখন জ্যাংয়ের জন্য টাকা দিয়ে আসে। এভাবে করে জ্যাংয়ের চিকিৎসার জন্য প্রায় সমস্ত টাকা জোগাড় হয়ে যায়, বরং তার প্রয়োজনের তুলনায় আরো কয়েক গুণ বেশি টাকা ওঠে। আর এরপর থেকেই হসপিটালে জ্যাংয়ের রেগুলার ট্রিটমেন্ট শুরু হয়। ডক্সু এতে অনেক খুশি ছিল, কারণ এখন অন্তত সে তার মেয়েকে বাঁচাতে পারবে। তো এরপর থেকে প্রতিদিন জ্যাংকে অজস্র মেডিসিন এবং ইনজেকশন দেয়া হয়। এমনকি তার শরীরে নিয়মিত কেমোথেরাপি চলতে থাকে, যার ফলে ধীরে ধীরে জ্যাংয়ের মাথার সমস্ত চুল উঠে যায়। অন্যদিকে আমরা সেই মহিলাটিকে দেখতে পাই যে কিনা একদিন জ্যাংয়ের গালে থাপ্পড় মেরেছিল। সেই মহিলাটি টিভিতে জ্যাংয়ের ব্যাপারে সবকিছু জানতে পারে। এতে যেন তার আফসোসের কোনো সীমা থাকে না। সে বুঝতে পারে যে বাচ্চা একটা মেয়েকে তার এভাবে আঘাত করা ঠিক হয়নি। সে অনেক অনুতপ্ত হয়, তাই সঙ্গে সঙ্গেই সে জ্যাংয়ের জন্য অনেক জিনিসপত্র নিয়ে হসপিটালে তাকে দেখতে চলে যায়। কিন্তু সে জ্যাংয়ের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। তাই সে ছোট্ট একটি কাগজে জ্যাংয়ের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখে, আর সে চিঠিটিকে তার আনা ঝুড়ির মধ্যে রেখে যায়। তবে যাওয়ার আগে সে জ্যাংয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে যায়। এরপর ডক্সু জ্যাংয়ের কেবিনের সামনে সেই ঝুড়িটি খুঁজে পায়, যেখানে সেই মহিলা চিঠি রেখে গিয়েছে। তো ডক্সু এখানে চিঠিটি পড়েই সেই মহিলাকে চিনতে পারে। তবে সে এখানে অনেক খুশি হয়, কারণ মহিলাটি অন্তত তার ভুল বুঝতে পেরেছে। তো এভাবেই তাদের দিন কাটছিল। হসপিটালের প্রত্যেকটি ডক্টর, নার্স তারা সবাই জ্যাংকে অনেক ভালোবাসে। তাই তারা জ্যাংকে সুস্থ করে তোলার জন্য নিজের সন্তানের মতোই জ্যাংয়ের খেয়াল রাখে। কিন্তু হঠাৎ করেই একদিন জ্যাংয়ের পরীক্ষা করে দেখা যায় যে তার শরীরে ব্লাড ক্যান্সারের যেই দূষিত রক্ত ছিল, সেই রক্তের সংস্পর্শে এসে তার শরীরের সমস্ত রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জ্যাংয়ের শরীরের সম্পূর্ণ রক্ত বদলাতে হবে, তা না হলে জ্যাংকে বাঁচানো যাবে না। আসলে জ্যাংয়ের চিকিৎসা যেহেতু দেরিতে শুরু হয়েছে, তাই তার এই সমস্যাটি দেখা দিয়েছে। তো ডক্টর এখানে ডক্সুকে জানায় যে এখন যদি জ্যাংয়ের রক্ত পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই জ্যাংয়ের পরিবারের সদস্যদেরকে প্রয়োজন হবে, কারণ তার পরিবারের মধ্য থেকেই কোনো একজন জ্যাংকে রক্ত দিতে পারবে। কিন্তু বাহিরের কোনো মানুষ এটা করতে পারবে না, কারণ এখানে জিনগত কিছু ব্যাপার আছে যেটা প্রত্যেকটি বংশের আলাদা আলাদা হয়। তো কথা জানতে পেরে ডক্সু অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তো জ্যাংয়ের পরিবারকে অনেক খুঁজেছিল, কিন্তু সে কোথাও তাদের সন্ধান পায়নি। তবে তার কাছে জ্যাংয়ের একটি জামা আছে, তাই ডক্সু তখন সেই জামাটিকে সঙ্গে নিয়ে রিপোর্টার হুয়ানের সঙ্গে প্রায় সমস্ত জায়গাতে জ্যাংয়ের পরিবারকে খুঁজে বেড়ায়। কিন্তু কোনো মানুষই এই ব্যাপারে কিছুই বলতে পারে না। অন্যদিকে চিহু এবং সেই পেইন্টার জ্যাংকে একটু বাহিরে ঘুরতে নিয়ে আসে। তো জ্যাং এখানে তার মতোই একটি বাচ্চাকে দেখতে পায়, যার চোখ দুটো একটি কাপড় দিয়ে বাঁধা ছিল। তখন জ্যাং এখানে জানতে পারে যে এই বাচ্চাটি আসলে কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাই সে তার চোখ দুটো একটি অন্ধ বাচ্চাকে দান করে দিয়েছে। একথা শুনে জ্যাং আনমনে কিছু একটা চিন্তা করতে থাকে। অন্যদিকে ডক্সু অনেক চেষ্টা করেও জ্যাংয়ের পরিবারের কোনো সন্ধান পায় না, তাই সে হসপিটালে ফিরে আসে। আর সে জ্যাংকে জড়িয়ে ধরে চুপচাপ একটি জায়গাতে বসে থাকে। তো পরের দিন সকালে জ্যাংকে তার স্কুলের বন্ধুরা দেখতে আসে। এমনকি এখানে জ্যাংয়ের কাছে সেই দুষ্টু বাচ্চাটি ক্ষমা চায়, যে কিনা একদিন জ্যাংয়ের খাবার মাটিতে ফেলে দিয়েছিল। জ্যাং এতে অনেক খুশি হয়। সে তখন তাদের সবাইকে বলে, আমি যদি আবার স্কুলে ফিরে যাই, তাহলে কি এখন তোমরা আমাকে বন্ধু বানাবে? জ্যাংয়ের কথা শুনে তারা প্রত্যেকেই মনে মনে অনেক অনুতপ্ত হয়। এরপর সেদিন রাতের বেলা হঠাৎ করেই জ্যাংয়ের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ডক্সু এতে অনেক অস্থির হয়ে পড়ে, আর সে চিৎকার করে সেখানে ডক্টরকে ডাকে। তো ডক্টর এখানে এসে জ্যাংকে একটি পেইন কিলার দেয়, এতে করে জ্যাং কিছুটা স্বাভাবিক হয়। এরপর ডক্টর যখন জ্যাংকে পুরোপুরিভাবে চেক করে, তখন সে বুঝতে পারে যে জ্যাংয়ের শরীর ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছে। জ্যাং এভাবে আর কতদিন বাঁচতে পারবে সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। জ্যাংকে হয়তো তারা আর বাঁচাতে পারবে না। একথা জানতে পেরে ডক্সু একদম ভেঙে পড়ে। তো পরের দিন সকালে ডক্টর যখন জ্যাংকে দেখতে আসে, জ্যাং তখন ডক্টরকে বলে, ডক্টর
আমি কিছুদিনের মধ্যেই মারা যাব, তাই না? কিন্তু ডক্টর তাকে বলে, একথা তোমাকে কে বলেছে? জ্যাং বলে, আমাকে আর আপনাদের মিথ্যে বলতে হবে না, কাল রাতে আমি সব কথা শুনেছি। জ্যাংয়ের কথা শুনে ডক্টর আর তাকে কিছুই বলতে পারে না। এরপর জ্যাং তখন ডক্টরের কাছে তার মনের মাঝে জমে থাকা সমস্ত কথা বলতে শুরু করে। সে বলে, আমার অনেক ইচ্ছে ছিল যে আমি সুস্থ হয়ে বাবার সাথে বাড়িতে ফিরে যাব, আর আমি লেখাপড়া করে বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, আর সেই টাকা দিয়ে আমি খুব সুন্দর একটি বাড়ি তৈরি করব, যেখানে আমি আর আমার বাবা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। জানেন ডক্টর, আমাদের বাড়িটা না একদম ভাঙা, বৃষ্টি হলে আমাদের ঘরে অনেক পানি ঢোকে, তাই তখন আমার বাবা ঠিকমতো ঘুমোতে পারে না। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করে, আমাকে ঘুম পাড়িয়ে সারা রাত জেগে সে কাজ করে। আমাদের বাড়িতে যতই অভাব থাকুক, বাবা আমাকে কখনো সেটা বুঝতে দেয়নি। সে নিজে সারাদিন না খেয়ে থেকে আমার মুখে খাবার তুলে দিয়েছে, আর আমি আমার বাবার জন্য কিছুই করতে পারবো না। একথা বলেই জ্যাং কাঁদতে শুরু করে, আর সে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, আমি বাঁচতে চাই ডক্টর, আমি ছাড়া এই পৃথিবীতে আমার বাবার আর কেউ নেই, আমার বাবার জন্য হলেও আমি বাঁচতে চাই। জ্যাংয়ের কথা শুনে ডক্টরও সেখানে কেঁদে ফেলে। এদিকে ডক্সু সেই কেবিনের দরজার সামনে দাঁড়িয়েছিল, তাই সেও জ্যাংয়ের সমস্ত কথা শুনতে পেয়েছে। জ্যাংয়ের প্রত্যেকটা কথা যেন ডক্সুর বুকে এসে লেগেছে, তাই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এখানে তার মুখ চেপে ধরে প্রচুর পরিমাণে কাঁদতে শুরু করে। সে কিছুতেই তার কান্না থামাতে পারছিল না। তো কিছুক্ষণ পর জ্যাংকে দেখতে সেখানে মিস লিয়া আসে। জ্যাং তখন লিয়ার কাছে তার একটি ডায়েরি দেয়, আর সে ডায়েরিটিকে লিয়ার কাছে রাখতে বলে। তো এভাবে করেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। জ্যাংয়ের কন্ডিশন এখন অনেক খারাপ হয়ে গিয়েছে, পৃথিবীতে হয়তো তার আর খুব বেশি সময় নেই। ডক্সু তো চিন্তায় একদম দিশেহারা হয়ে পড়ে। তবে শুধু ডক্সু নয়, সারা দেশের মানুষ জ্যাংয়ের জন্য চিন্তিত ছিল। সবার মনে শুধু একটাই ইচ্ছে, জ্যাং যেন সুস্থ হয়ে তার বাবার বুকে ফিরে আসে। কিন্তু সব ইচ্ছে কি আর পূর্ণতা পায়? তো হঠাৎ করেই একদিন জ্যাং অনেক অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে। ডক্সু তার মেয়ের জন্য দিশেহারা হয়ে যায়। এদিকে ডক্টররাও আপ্রাণ চেষ্টা করে জ্যাংকে সুস্থ করে তোলার। অপারেশন থিয়েটারে জ্যাংয়ের চিকিৎসা চলাকালীন সময়ে জ্যাং ডক্টরের কাছে একটি কথা বলে। জ্যাং তাকে বলে, সে সেদিন মিস লিয়াকে যেই ডায়েরিটি দিয়েছিল সেটা যেন রিপোর্টার হুয়ানের কাছে দেয়া হয়, আর এটাই ছিল জ্যাংয়ের শেষ কথা। কারণ কথা বলার কিছুক্ষণ পরেই জ্যাং সেখানে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জ্যাংয়ের মৃত্যুতে সেদিন পুরো হসপিটাল ভারী হয়ে উঠেছিল। প্রত্যেকটি ডক্টর, নার্স এবং অন্যান্য কর্মীরা জ্যাংয়ের জন্য কান্নায় ভেঙে পড়েছিল। এরপর যখন তার মৃত্যুর খবর নিউজে প্রচার করা হয়, তখন জ্যাংয়ের এই ঘটনা দেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে নাড়া দেয়। এদিকে জ্যাংয়ের কথা মতো মিস লিয়া রিপোর্টার হুয়ানের কাছে সেই ডায়েরিটি পৌঁছে দেয়। ডায়েরিটি খুলেই হুয়ান সেখানে কিছু লেখা দেখতে পায়। ডায়েরিটিতে লেখা ছিল, প্রিয় হুয়ান আন্টি, যখন আপনি আমার এই ডায়েরিটি পড়বেন তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, তবে আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনার জন্যই সবাই আমার বাবাকে আমার চিকিৎসার জন্য সাহায্য করেছে। এমনকি আমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা উঠেছে। তবে আমার একটা শেষ ইচ্ছে আছে, আমি চাই আমার চিকিৎসার জন্য যত টাকা উঠেছে সেই টাকাগুলো যেন আমার মতো দরিদ্র বাচ্চাদের চিকিৎসায় খরচ করা হয়, যাতে করে তাদের বাবাকে আমার বাবার মতো এতটা কষ্ট করতে না হয়। কোনো সন্তান যেন তার বাবার কাছ থেকে দূরে সরে না যায়। সেই সাথে আমার চোখ দুটো যেন কোনো অন্ধ বাচ্চাকে দান করে দেয়া হয়, যাতে করে আমি চলে যাওয়ার পরেও সেই চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি। আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, দয়া করে আপনারা সবাই মিলে আমাদের ভাঙা বাড়িটিকে ঠিক করে দেবেন, যাতে করে বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি না ঢোকে, আমার বাবা যেন সেখানে শান্তিতে থাকতে পারে। ডায়েরির শেষ পাতায় জ্যাং তার বাবাকে বলে, বাবা, তুমি কখনো ভেবো না যে আমি তোমার কাছ থেকে দূরে আছি। যদি আমাকে খুব বেশি মনে পড়ে তখন তুমি আমার সেই ছবিটি দেখে নিও। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। লেখাগুলো পড়ে রিপোর্টার হুয়ান ডায়েরিটিকে তার বুকে জড়িয়ে নেয়। এরপর জ্যাংকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। ডক্সু তার মেয়েটাকে শেষবারের মতো নিজের মনের মতো করে সাজিয়ে দেয়। সে জ্যাংকে তার পছন্দের সেই হেয়ার ব্যান্ডটি পরিয়ে দেয়। তবে জ্যাংয়ের বিদায়ের আগে তার চোখ দুটো একটি অন্ধ বাচ্চাকে দান করে দেয়া হয়েছে। ডক্সু তার মেয়ের কপালে শেষবারের মতো আদর করে চুমু দেয়। এরপর জ্যাংয়ের আত্মার শান্তি কামনার জন্য সারা দেশের মানুষ তার সমাধিতে অংশগ্রহণ করে। আর জ্যাংয়ের মৃত্যুর ঠিক কিছুদিন পরেই জ্যাংয়ের চিকিৎসার সমস্ত টাকা গরিব বাচ্চাদের চিকিৎসায় খরচ করা হয়। ফলে
জ্যাংয়ের জন্য অনেক শিশু নতুন জীবন লাভ করে। সুস্থ হয়ে তারা প্রত্যেকেই জ্যাংকে ধন্যবাদ জানায়। তাদের জীবনে জ্যাংয়ের এই অবদান কখনোই তারা ভুলবে না। এই ছিল এক অসহায় বাবা এবং তার ছোট্ট মেয়ের গল্প। না, এটা কোনো গল্প নয়, এই নির্মম ঘটনা বাস্তবেই ঘটেছিল, যেটা পুরো বিশ্বের মানুষের হৃদয়ে দাগ কেটে গিয়েছে। এই হলো আমাদের বাস্তব জীবনের ডক্সু এবং তার ছোট্ট মেয়ে জ্যাং। যদিও তারা বাস্তবে বাবা মেয়ে ছিল না তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক, তারপরও ডক্সু জ্যাংয়ের জন্য বিয়ে পর্যন্ত করেনি। এমনকি সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজের কিডনি বিক্রি থেকে শুরু করে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। তাছাড়া জ্যাংও কিন্তু তাকে নিজের বাবার মতোই ভালোবাসত। তাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না, ছিল শুধু অজস্র স্নেহ, মায়া এবং মমতা। এই বাবা মেয়ে প্রমাণ করে দিয়েছে পৃথিবীতে রক্তের সম্পর্কের চাইতে আরো অনেক বেশি দামি সম্পর্ক রয়েছে। সেটা হলো মানুষের সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক, মায়া এবং ভালোবাসার সম্পর্ক। ডক্সু এবং তার মেয়ের এই পবিত্র সম্পর্কের ঘটনা হাজার বছর ধরে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।